বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, রসায়ন বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া। আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে এই মহামারীর সময়ে সুস্থ এবং সুন্দর আছো। আমাদের বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক 4 অক্টোবর হতে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন বিষয়ে প্রথম বর্ষের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন অনলাইন ক্লাস আমি শুরু করছি। গত একদিন আমি গুণগত রসায়নের 4টি কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, ইহা কত প্রকার এবং কি কি, সেই প্রশ্নগুলো আলোকপাত করতে গিয়ে সময়ের স্বল্পতায় এবং অনলাইন ক্লাসের যান্ত্রিক লিমিটেশনের জন্য আমাকে 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে 2টি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দেওয়া হয়েছিল। আজকে আর 2টো কোয়ান্টাম সংখ্যার বর্ণনা আমি তোমাদের সামনে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসের বিষয়গুলো কিছু আলোকপাত করব। যেমন এখানে প্রশ্নটা আমি আবার রিকল করি যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, সকল প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা। তো যে সংখ্যাগুলো দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, শক্তি স্তরের দিকবিন্যাস, ঘূর্ণন ইত্যাদি প্রকাশ করে তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তো এটা আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। তো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এগুলো আমি গত ক্লাসে লিখেছিলাম, এখন এটা শুধু প্রতীক দিয়ে এগুলো লিখেছি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা n দ্বারা চিহ্নিত করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমিথিয়াল কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট n দ্বারা চিহ্নিত করব। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা m দ্বারা চিহ্নিত করব। স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা ms অথবা s দ্বারা চিহ্নিত করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমিথিয়াল কোয়ান্টাম নাম্বার আমরা শিখেছিলাম। আজকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা শিখব। প্রিয় শিক্ষার্থী, সেই ধারাবাহিকতায় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? ইলেকট্রন আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। তো এই বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করার সময় এরকম অবস্থার মধ্যে যদি এই পুরো সিস্টেমটাকে আমরা যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে এই ইলেকট্রনের অরবিটালের ওরিয়েন্টেশন বা দিক বিন্যাস হবে। এই ওরিয়েন্টেশন বা দিক বিন্যাস বোঝানোর জন্য যে কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয় তাকে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলি। তো ইহাকে আমরা n দ্বারা চিহ্নিত করি। তো ইহার মান সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মানের সাথে সম্পর্কযুক্ত। যেমন l এর মান যদি 1 হয়, তাহলে আমরা এর আগে জেনেছি l এর মান 1 হলে p অরবিটাল। তাহলে l এর মান যদি 1 হয়, তাহলে m এর মান কত হয়?
-1 0 +1, অর্থাৎ এল এর মানের সাথে এম এর মানের সম্পর্ক m = 0 ± l পর্যন্ত মান। তাহলে সেই ক্ষেত্রে এল এর মান 1 হলে এম এর মান -1 0 +1 এই তিনটা মান হবে। আর তিনটে হলে একটা হলো px, একটা py, একটা pz। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি যে এল এর মান 1 হলে p অরবিটাল হয়, p অরবিটাল 3 ভাগে স্প্লিটিং হয়, ভাগ হয়, px, py এবং pz হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তো আমরা px অরবিটালটা যদি আমরা এভাবে দেখি যে এটা হলো x, এটা y, এটা z, তাহলে এইটা আমরা এইটা করলাম, এটা px অরবিটাল, আবার এটা py অরবিটাল, আর এটা pz অরবিটাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এল এর মান 1 হলে p অরবিটাল এবং p অরবিটাল 3 ভাগে ভাগ হয়ে যায়, এটা px অরবিটাল, এটা py, এটা pz অরবিটাল। তো এইভাবে আমরা এখানে এল এর মান যদি 2 হয়, এল এর মান যদি এখানে 2 হয়, তাহলে আমরা এম এর মান কত হয়? এম এর মান -2 -1 0 +1 +2, তাহলে এটা 5 ভাগে ভাগ হচ্ছে। px dx y dy z zx dx² y² dz²। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এইভাবেই আমরা একটা অরবিটাল কিভাবে কতভাবে স্প্লিটিং হয় সেটা কিন্তু আমরা এই এম এর মান থেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এবার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার পরে এবার 4 নম্বর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা চলে আসলো। ইহাকে ms অথবা s দ্বারাও সূচিত করা হয়, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার এই স্পিন SPIN স্পিন ঘূর্ণন, সেই জন্য এস এখানে প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। আসলে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, তাহা দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে এবং বিপরীত দিকেও ঘুরতে পারে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যে যে মানে গ্রামে যে আমরা গরু বা গাভী আমরা বেঁধে রাখি, একটা দড়ির মাধ্যমে, খুঁটো দিয়ে দড়ির মাধ্যমে বেঁধে রাখি, তো গরুটা ওই খুঁটিকে কেন্দ্র করে চতুর্দিকে কিন্তু ঘোরে। তো আমরা সেটা যদি কল্পনা করি এবং গরুটা যদি দেখি যে ওই ঘুরতিছে, ঠিক সেরকম ইলেকট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে ঘুরতিছে। তো সেই ঘূর্ণনটা তার একটা কক্ষপথে ঘুরে, তো সেই ঘূর্ণনটা এই কক্ষপথে ঘুরে এবং নিজস্ব গতিতেও ঘুরে, সেটা আমরা এভাবে দেখাতে পাচ্ছি যে এরকম এরকম ঘুরে। তো এটা আমরা যদি ঘড়ির কাঁটার দিকেও মনে করি, অথবা সে এইভাবে ঘুরলো, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, নিজস্ব কক্ষপথও ঘুরলো, পাশাপাশি ইলেকট্রনের মানে একটা কক্ষপথও সে একটা চিহ্নিত করলো। তো আমরা এই যে ইলেকট্রনের নিজস্ব কক্ষপথে ঘোরার, এটা আমরা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরে সেই ঘূর্ণনকে মিন করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ইউজ করি, সেটা স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ইহার মান +12 অথবা -12, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে। তো কেন +12 এবং -12 হয়? কেননা প্লাস এবং মাইনাসে নিউট্রাল হয়ে যায়, আর যদি নিউট্রাল না হয় তাহলে পরমাণু এটা ইলেকট্রনের এই মানে ইলেকট্রন এটা স্টেবিলিটি আসবে না, সুস্থিতি আসবে না।
যদি শুধু প্লাস হয় বা শুধু মাইনাস হয় শুধু তাহলে এটা অবশ্যই বিকর্ষণ করবে, রিপালশন করবে। এই জন্য প্লাস মাইনাস হয় কারণে একটা আরেকটাকে অপোজ করা যায়। তো তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কীভাবে বুঝলাম যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরে অথবা বিপরীত দিকে ঘুরে এবং নিজস্ব কক্ষপথে, যেটা আমি ঘূর্ণন দিয়ে বুঝাই দিলাম। তো ইয়াকে আমরা এস দ্বারা সূচিত করি, এর মান প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তাহলে আমাদের এখানে 4টি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা চলে গেল: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো ওই 4টে কোয়ান্টাম সংখ্যার জ্ঞানের আলোকে আমরা একটা প্রশ্ন এখানে দাঁড় করেছি। প্রশ্নটা ঠিক এরকম যে এন এর মান 3 হলে কতগুলো অরবিটাল এবং কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে, তাহা সকল প্রকার কোয়ান্টাম সংখ্যার আলোকে আলোচনা করে। এই প্রশ্নটা প্রায় আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো সেই হিসেবে আমরা এখানে এই বক্সটাকে দাঁড় করেছি। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এই ঘরে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল, এই ঘরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম, এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এস, এখানে নাম্বার অফ অরবিটাল, এখানে নাম্বার অফ ইলেকট্রন। তাহলে আমাদের এখানে প্রশ্ন কি ছিল? এন এর মান 3। তাহলে এন এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, এই বক্সে আমি 3 লিখলাম। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল, তাহলে এন এর মান যদি এল হয়, এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর মান কি? এল এর মান 0, 1, 2 হতে পারে। কিভাবে হয় সেটা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা সূত্রই ছিল, যে এরকম ছিল যে n = 0, 1, 2 n - 1 পর্যন্ত। তাহলে এখানে আমরা সাইড নোট করি যে n এর মান 3, তাহলে 3 - 1, 3 - 1 যদি হয় তাহলে 2 হয়। তাহলে 2 তো আমার এখানে আছে। তাহলে লাস্ট সংখ্যাটা কত সেটা আমরা দেখে তারপরে আগের সংখ্যাগুলো আমরা দেখব। তাহলে লাস্ট সংখ্যা এখানে n এর মানের জন্য লাস্ট সংখ্যা এর মান 2 হয়। তাহলে 2 এর আগে 1 আছে, 0 আছে, সেজন্য 0, 1, 2। এইভাবে আমরা n এর মান যা হবে n এর মান আমরা ওইভাবে লিখব এই সূত্র ফলো করে। n এর মান যদি 0 হয় তাহলে m এর মান কত হতে পারে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইহারও একটা সূত্র আছে। আমরা কিছুক্ষণ আগেই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আলোচনা করেছি। তো ইহা এল এর মানের সাথে সম্পর্কিত, অর্থাৎ এম এর মান 0 প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে আমরা যদি এল এর মান 0 হয় তাহলে সেই সূত্রতে আমরা এম এর মানও আমরা 0 পাবো। আবার এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হয়? তাহলে এল এর মান 1 হলে নিশ্চয় পি অরবিটাল। আমরা এল এর মান যদি এখানে 0 পাইছি এস অরবিটাল, এল এর মান 1 পেয়েছি পি অরবিটাল, এল এর মান 2 পেয়েছি ডি অরবিটাল। তো ঠিক সেরকম এল এর মান 1 যদি হয় তাহলে আমরা কি পাবো? তাহলে এই যে প্লাস মাইনাস এল পর্যন্ত, অর্থাৎ এল এর মান 1, তাহলে 0 সহ প্লাস 1 মাইনাস 1 প্লাস এই যে প্লাস মাইনাস এল পর্যন্ত, এল এর মান 1, সেই জন্য প্লাস মাইনাস 1 আর 0, 0 সহ, তাহলে এই জন্য মাইনাস 1, 0, প্লাস 1। তাহলে এল এর মান 1 হলে পি অরবিটাল হয়। তো এই যে পি অরবিটাল হয় এল এর মান 1 হলে, আর যদি পি অরবিটাল হয় তাহলে পি অরবিটাল 3 ভাগে ভাগ করা যায়। এই যে -1, 0, প্লাস 1, অর্থাৎ px, py এবং pz, এই 3 ভাগে ভাগ করা যায়। আমরা এখান থেকে কিন্তু অরবিটালের এখানে কনসেপ্ট পাচ্ছি। আর এল এর মান 0 হলে এম এর মানও 0, অর্থাৎ এস অরবিটাল হয়। এস অরবিটালটা একটাই, যেহেতু ইহা গোলাকৃতি, ইহার কোনো ওরিয়েন্টেশন নাই, সব দিকেই সমান, এই জন্য ইহার কোনো দিক বিন্যাস হয় না। কিন্তু পি অরবিটাল ডাম্বেল আকৃতি, সেই জন্য ইহার দিক বিন্যাস হয়, অর্থাৎ এক্স অক্ষর দিকে ডাম্বেল চলে যায়, ওয়াই অক্ষের দিকে যায়,
জেড অক্ষের দিকে যায়। তো সেই জন্য আমরা এটাকে পিএক্স, পিজেড, পিওয়াই এইভাবে আমরা পি অরবিটালে আমরা চিহ্নিত করতে পারি তিনভাবে। ঠিক সেরকম এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এল এর মান 2 হলে কিন্তু ডি অরবিটাল, তো ডি অরবিটাল কয় ভাগে ভাগ করা যায়? ডি অরবিটাল 5 ভাগে ভাগ করা যায়। এখানে আমাদের কিন্তু এম এর মানও 5 ভাগে ভাগ হয়েছে, 1 2 3 4 5। তো কিভাবে এটা হলো? এল এর মান এম এর মান, এম এর মান এল এর মানের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, সেই হেতু এখানে আমাদের কি হচ্ছে, এম ইকুয়াল টু হচ্ছে এটা 0 সহ প্লাস মাইনাস এর পর্যন্ত, তাহলে 0 সহ -2, 2 পরে আসলো -1 এবং 0 সহ যেহেতু 0 নিয়ে লিখতে হবে, তারপরে এখানে -1 লিখেছে, এখানে +1, তাহলে এখানে -2 লিখেছি, +2, যেহেতু 0 সহ প্লাস মাইনাস অত পর্যন্ত, তো সেইভাবে আমাদের এটা +1 +2 লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো আমার বললাম যে এই যে এখানে -1 তারপরে 0 হলো, কিন্তু এখানে 2 হাইস্ট মার্কস, তারপরে তো নিম্নে 1 আছে, কিন্তু এখানে 1 এর পরে তো 0ই, কাজে এখানে আর কিছু হবে না, সেই জন্য এখানে -2 পরে 1 হবে। এখানে যদি 3 হতো তাহলে 3 পরে 2 তারপরে 1 এইভাবে। তো ঠিক সেই হেতু এখানে -2 -1, 0 সহ যেহেতু অত 0 লিখতে হবে, তারপরে +1 +2। এখানে আমাদের ডি অরবিটাল 5 ভাগে ভাগ হয়ে গেল এবং এটাকে dxy, dyz, dzx, dx2y2 আর dz2 এইভাবে ডি অরবিটাল 5 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের হয়ে গেল। এবার এস অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার ঘর। এটা ইলেকট্রন, আমি আগে আলোচনা করেছি, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে হয় ঘড়ির কাঁটার দিকে ঘোরে অথবা বিপরীত দিকে। তো এখানে একটি অরবিটালের এখানে ধারণা হয়েছে, তাহলে একটি অরবিটালের সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না হয় বিপরীত দিকে ঘুরবে, সেই জন্য এখানে +-হাফ দিয়েছে। এখানে 3টে অরবিটালের আমরা ধারণা পাচ্ছি, একটি অরবিটালের জন্য 2টি ইলেকট্রন দরকার, সেই 2টি ইলেকট্রন হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না হয় বিপরীত দিকে ঘুরবে, সেহেতু এখানে +-হাফ। এটাও একটা অরবিটাল, 2টি ইলেকট্রন থাকতে পারে, সেই জন্য +-হাফ। এখানেও একটা অরবিটাল, সেই জন্য 2 দিকে ঘুরতে পারে, সেই জন্য এখানেও +-হাফ। এভাবে এটা। এবার -2, এটাও একটা অরবিটাল, তো এটা ইলেকট্রন 2 ভাবে ঘুরতে পারে, ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে, তাহলে এটার জন্য +-হাফ। আবার এটার জন্য +-হাফ, আবার এটার জন্য +-হাফ, এটার জন্য +-হাফ, এটার জন্য +-হাফ। এইভাবে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা পাওয়া যাবে। এখন এখানে বলা হচ্ছে নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ অরবিটাল। তাহলে এখানে কয়টি অরবিটাল ধারণ করতে পারে? অবশ্যই যেহেতু +-হাফ একটি আছে, তাহলে একটি অরবিটাল ধারণ করতে পারে, কেননা একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, তো সেই হেতু আমাদের একটি অরবিটাল, এখানে 3টি অরবিটাল, 1 2 3, যেহেতু একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, সেই জন্য +-হাফ। এখানেও তো এখানে 1 2 3, এখানে 3টি অরবিটাল, এখানে 1 2 3 4 5, এখানে 5টি অরবিটাল রয়েছে। তাহলে আমাদের সর্বোচ্চ কয়টি, আমাদের কতগুলো ইন টোটাল অরবিটাল হলো? 5 3 8 আর 1 9, এই যে 9টি অরবিটাল। তাহলে আমি বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে একটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে? 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে সেই জন্য 9 × 2, এই যে ইন টোটাল অরবিটাল সংখ্যা, এখানে 2 দ্বারা গুণ দিলাম, 9 × 18টি। তাহলে এখানে
18টি ইলেকট্রন ধারণ করতে পারে। কাজে আমাদের প্রশ্নের উত্তর এখানে n এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 3 হয় তাহলে কতগুলো অরবিটাল, অর্থাৎ 9টি অরবিটাল এবং কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে? 18টি ইলেকট্রন ধারণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে। তারপরেও এটা হলো কিনা, 18টি ইলেকট্রন হলো কিনা তা আমি টেস্ট করব বোর বিউরির তত্ত্ব দ্বারা, অর্থাৎ 2n² সূত্র দ্বারা। তাহলে এখানে 2 গুণন n এর মান এখানে 3, তাহলে 3² তাহলে 2 গুণন 3² মানে 3 3 9, অর্থাৎ 9 দুগুণে 18টি ইলেকট্রন। এই যে আমার এখানেও 18টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের সকল কোয়ান্টাম সংখ্যার মান বসায়া আমরা যে 18টি ইলেকট্রন পাইলাম, ইহা অবশ্যই প্রমাণিত সত্য হয়ে গেছে। আমরা 2n² সূত্র দ্বারা 18 পেয়েছি, এখানেও 18 পেয়েছি। কাজেই আমরা আমাদের ইলেকট্রন সংখ্যা এখানে সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা n এর মান 4 ধরেও এইরকম স্ট্রাকচার করে সকল কোয়ান্টাম সংখ্যার মান এখানে বসায় দিয়ে তোমরা করতে পারবা। n এর মান 2 বসাও দিয়েও করতে পারবা। এটা প্রয়োগের প্রশ্ন। তো কাজেই আমরা আশা করছি যে বিষয়গুলো তোমরা বাসায় অ্যানালাইসিস করবে এবং সুন্দর করে এইভাবে নিজের সারণী তৈরি করে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে, কতগুলো অরবিটাল থাকতে পারে, এটা তোমরা অবশ্যই শিখে নেবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনলাইন ক্লাস আমি শেষ করছি এবং তোমরা সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালোভাবে চলবে এবং অনলাইন ক্লাসগুলো বাসায় থেকে অবশ্যই ভালো করে করবে এবং অ্যানালাইসিস করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে সুস্থ এবং সুন্দর আছো। অনলাইন ক্লাসে, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, রসায়ন বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া। আজকে উচ্চ মাধ্যমিক রসায়নে বেশ কয়েকটি অনলাইন ক্লাস আমার হয়ে গেছে। আজকে উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অ্যারোমেটিসিটি টপিকস নামে আমি একটা টপিকস আলোচনা করব, যার মাধ্যমে একটি যৌগ অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক তাহা নির্ণয় করা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে একটা প্রশ্ন আছে যে অ্যারোমেটিসিটি কি, হাকের তত্ত্বের আলোকে আলোচনা করে। তো অ্যারোমেটিসিটি এটাও কিন্তু জ্ঞানে আসে, জ্ঞান নামের প্রশ্নে আছে। তবে অ্যারোমেটিসিটি আমাদের বইতে অনেক বড় করে আছে, আমরা যদি একটু ছোট করে লিখি তাহলে আমরা জ্ঞানে যে এক থাকে একে আমরা একই পাব। তো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলে। আমাদেরকে কিন্তু এইটুকু লিখলেও আমরা একে এক দেব। অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি? একটি যৌগ অ্যারোমেটিক হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? একজন মানুষ হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? এরকম একটা গাছের কি বৈশিষ্ট্য থাকতে হবে? এরকম বৈশিষ্ট্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে বিধায় আলাদা আলাদা নাম আছে। একজন মানুষ, একজন গরু, একটা গাছ, এরকম। তো দেখি অ্যারোমেটিসিটি হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেটা আমরা ডিসকাস করি। যেমন একটি যৌগ অ্যারোমেটিক হতে হলে যৌগটি চাক্রিক হতে হবে, অবশ্যই যৌগটি চাক্রিক হতে হবে। যৌগটি লম্বা শিকল হওয়া যাবে, চাক্রিক হতে হবে। আবার চাক্রিক হতে গেলে হলেও যে সেই যৌগটা অ্যারোমেটিক হবে সেটাও কিন্তু না, তার পরের বৈশিষ্ট্য আমরা দেখছি। তো চাক্রিক হতে হবে, কিন্তু ওই চক্রতলের উপর
4n+2 × পাই সংখ্যক অর্থাৎ হাকের সংখ্যক ইলেকট্রন সঞ্চালিত হতে হবে। চক্রতলের উপরে 4n+2 × পাই সংখ্যক অর্থাৎ ভাগের সংখ্যক ইলেকট্রন সঞ্চালিত হতে হবে। তাহলে দুটো বৈশিষ্ট্য থাকে। আবার যৌগটি চাকরি হলেই যে হবে তা নয়, যৌগটি সমতলীয় হতে হবে, অর্থাৎ একই তলে একই প্লেনে অবস্থান করতে হবে। তো এইরকম মোটামুটি আরো বৈশিষ্ট্য আছে। এরকম তিনটে বৈশিষ্ট্য যদি বহন করে তাহলে যৌগটি অ্যারোমেটিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে 4n+2 × পাই, এই যে হাকেল নামে এক বিজ্ঞানী এই ফর্মুলাটা দিয়েছেন। উনি কি বলছেন? 4n+2 × পাই সংখ্যক ইলেকট্রন থাকলেই, চক্রতলের উপরে থাকলেই এটা কি হবে? নিশ্চয় এক বৈশিষ্ট্যের মধ্যে এই একটা বৈশিষ্ট্য, তাহলে তাই অ্যারোমেটিক হতে পারে। তাহলে এখন একটা বিষয় যে 4n+2 × পাই অর্থাৎ এখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, অর্থাৎ কিনা যদি n এর মান এরকম পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই যৌগটি অ্যারোমেটিক হবে। যদি অপূর্ণ সংখ্যা হয় অর্থাৎ ভগ্নাংশ যদি হয় n এর মান, তাহলে কোনো সময় ইহা অ্যারোমেটিক যৌগ হবে না। তাহলে এইরকম বৈশিষ্ট্য থাকলেই তাদের অ্যারোমেটিক যৌগে বা সুগন্ধি, অ্যারোমেটিক যৌগ মানে সুগন্ধি যুক্ত, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যপূর্ণ ধর্মকে অ্যারোমেটিসিটি বলা হয়। সেটাই আমরা এই বৈশিষ্ট্যগুলো বহন করলে তাহলে সেই যৌগটাকে অ্যারোমেটিক যৌগ বলে। আবার এই হাকেল তত্ত্ব বা হাকেল নীতি কি? যে 4n+2 × পাই সংখ্যক ইলেকট্রন থাকবে এবং n এর মান পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ n 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হলে যৌগটি অ্যারোমেটিক যৌগ। তাহলে সেই হিসাবে আমরা এখানে এই যে বেনজিন আছে, বেনজিন, তাহলে আমরা প্রশ্ন করতেই পারি যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ কিনা তাহা হাকেল নীতির আলোকে আলোচনা করব। তাহলে এখানে দেখি কি হচ্ছে। 4n+2 × পাই সংখ্যক ইলেকট্রন। আচ্ছা, আমাদের যেখানে ডাবল বন্ড থাকবে সেখানেই ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ধনী, একটা পাই বন্ধনী। যদি তিনটে ট্রিপল বন্ড থাকে, তিনটে বন্ধন থাকে, তাহলে একটা সিগমা, দুটো। আর যদি একটা বন্ধনী থাকে তাহলে একটা সিগমা বন্ধন, আর সেটাই সম্পৃক্ত যৌগ। আর যখনই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড হবে এরা অসম্পৃক্ত। আর অসম্পৃক্ত যৌগতে অবশ্যই পাই বন্ধনী থাকে, আর পাই বন্ধনীতে পাই ইলেকট্রন থাকে। তাহলে এখানে তিনটে আমার ডাবল বন্ড, এইটা একটা, দুটা, এটা একটা, তিনটা। তাহলে তিনটা ডাবল বন্ডের মধ্যে তাহলে নিশ্চয় তিনটা, একটা সিগমা, একটা পাই, একটা সিগমা, একটা পাই, একটা সিগমা, একটা পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তিনটি যদি পাই বন্ধনী থাকে তাহলে একটা বন্ধনীতে সর্বনিম্ন কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে? দুটো ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে যেহেতু তিনটে পাই বন্ধন আছে তাহলে 3 দুগুণে 6, 6টি পাই ইলেকট্রন থাকবে। ঠিক সেই জন্য 4n+2 এই পাই ইলেকট্রন হলো 6টা পাই ইলেকট্রন। এখানে তিনটা পাই বন্ধনী আছে, একটা বন্ধনীতে সর্বনিম্ন দুটো ইলেকট্রন ধারণ, তাহলে 3 দুগুণে 6টি পাই ইলেকট্রন। তাহলে সেই জন্য আমরা এখানে ক্যালকুলেশন করি 4n = 6, এখানে এপাশে 2 গেল -2, তো 4n = 4 হয়, এখানে বিয়োগ করি, তাহলে n = 4, 4 কেটে গেল 1। তাহলে 1 নিশ্চয়ই n এর মান 1 একটি পূর্ণ সংখ্যা, তো কাজেই একটি পূর্ণ সংখ্যা, অতএব বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। আমরা এই হাকেল নীতির আলোকে আমরা বলতে পারি যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। এইভাবে আমরা যত যৌগ আছে, কোন যৌগ অ্যারোমেটিক, কোন যৌগ নন অ্যারোমেটিক,
আমরা এই হাকির নীতি বা হাকির তত্ত্ব দ্বারাই আমরা নির্ণয় করতে পারি। আরো অনেক ধরনের যৌগ আছে, সেই যৌগগুলো এখানে আমি উঠাবো এবং সেটা বিশদ বর্ণনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে কয়েকটি যৌগ আছে, যে যৌগগুলো মোটামুটি কমন এবং এগুলোই সাধারণত ঘুরে ফিরে আসে, যে এই যৌগগুলো অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক তাহা হাকির তত্ত্বের আলোকে আলোচনা করে। সেই হিসেবে আমি কিছু যৌগ এখানে লিখেছি। তো একটা ন্যাপথালিন, এটা অ্যানথ্রাসিন, এটা ফিনান্থ্রিন, আর এটা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। এই যে পজিটিভ আছে সেজন্য সাইক্লো, এটা চারটি যৌগ। তো সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, এটা সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন, এটা বিষম চাকরিক যৌগ পিরিডিন, এটা পাইরো, থায়োফিন আছে, এগুলো বিষম চাকরিক যৌগ। বিষম চাকরিক যৌগ অ্যারোমেটিক যৌগ, তা আলোকপাত করবো আমরা। তো এখন এই ন্যাপথলিন অ্যারোমেটিক যৌগ কিনা তাহা আমরা এই হাকির তত্ত্বের আলোকে আমরা আলোকপাত করব। যেমন এখানে ফোরেন প্লাস 2, এখানে কয়টি পাই ইলেকট্রন থাকবে, এখানে কয়টি পাই, এখানে কয়টা পাই বন্ধন আছে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। যেমন এখানে আছে 1 2 3 4 5, এই 5টা কিন্তু পাই বন্ধন আছে। তাহলে একটা পাই বন্ধনে নিম্নতম কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2টা। তাহলে 5 দোকানে 10, সেই জন্য এখানে 10টি পাই ইলেকট্রন। তাহলে 4n + 2 = 10। তাহলে এখন অঙ্কের হিসেবে আমরা বলি 4n = 10, এই পাশে প্লাস আছে, মাইনাস হবে, 10 - 2 = 8। তাহলে 4n = 8, n এর মান 2। তাহলে n এর মান 2 এর ইহা একটা অবশ্যই পূর্ণ সংখ্যা। আমরা হাকির তত্ত্বের আলোকে তো জেনেছি যে n এর মান 0 1 2 3 ডট 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 এভাবে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অ্যারোমেটিক হবে, যদি অপূর্ণ সংখ্যা হয় অর্থাৎ ভগ্নাংশ হয় তাহলে ইহা অ্যারোমেটিক হবে না। তাহলে সেই n এর মান 2 নিশ্চয়ই ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ। এইটুকু আমরা যদি দেখি তাহলে এখানে 2 মার্কস দেখি, খুবই সহজ বুঝবে। আবার অ্যানথ্রাসিনের ক্ষেত্রে আমরা দেখি ইহা অ্যারোমেটিক যৌগ কি না। তো আমরা এখানে লক্ষ্য করি যে অ্যানথ্রাসিন, তাহলে হাকির নীতি বা তত্ত্ব কি 4n + 2 সমান কতটা পাই ইলেকট্রন আছে। তাহলে এখানে পাই বন্ধন কয়টা আছে সেটা চিহ্নিত করি। 1 2 3 4 5 6 7, ডাবল বন্ডগুলোই পাই বন্ধন এবং একটা চিহ্ন, তাহলে পাই বন্ধন। 1 2 3 4 5 6 7, 7টা পাই বন্ধন আছে। তাহলে একটা বন্ধনীতে সর্বনিম্ন কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? 2টা। তাহলে 7 × 2, তাহলে 7 × 14, এখানে যে পাই ইলেকট্রন 14টা। 14টা যদি পাই ইলেকট্রন এখানে থাকে তাহলে 4n 14 - 2, তাহলে 12 হয়। তাহলে 4n = 12, তাহলে n = 12/4 হবে। তাহলে 3 4 12 3, তাহলে n একটি পূর্ণ সংখ্যা, কাজেই অ্যানথ্রাসিন একটি অ্যারোমেটিক যৌগ। শিক্ষার্থীবৃন্দ, বেশি কোনো কথাই লিখতে হবে না, এইটুকু লিখলে 2 মার্কস পাওয়া যাবে। তাহলে আমরা কি পাইলাম? যে অ্যানথ্রাসিনও একটা অ্যারোমেটিক যৌগ। আবার আমরা এখানে আসি, এই যৌগটার নাম ফিনান্থ্রিন। অর্থাৎ এই অ্যানথ্রাসিনের অ্যাক্টিভ এনজিন যদি এখানে ঢোকে তাহলে এটা ফিনান্থ্রিন হয়ে যায়। তাহলে ফিনান্থ্রিনে আমরা ওই রকম ভাবে 1 2 3 4 5 6 7, 7টা পাই বন্ধন আছে, 7 × 14টা ইলেকট্রন, ঠিক সেম এরকম। সেই জন্য এখানে ক্যালকুলেশন করে নিই। n এর মান 3, এখানে 3 হয়েছে, n এর মান 3, কাজেই n এর মান 3 হলে একটা পূর্ণ সংখ্যা, কাজেই ইহা অ্যারোমেটিক যৌগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যৌগটা এটা চাকরিক যৌগ, এটা সাইক্লো যৌগ এবং কার্বন 3 1 2 3টে কার্বন আছে। তাহলে নিশ্চয় 3 কার্বন বিশিষ্ট যৌগকে আমরা কি বলবো? প্রোপেন বলবো। কিন্তু এটা প্রোপেন না, যেহেতু এখানে ডাবল বন্ড আছে সেই জন্য প্রোপিন। তাহলে কি হচ্ছে?
সাইক্লো, আমরা যদি 1 ধরি, এখানে 1 বা সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন আছে, প্রোপিনাইল যে আছে সেই জন্য প্রোপিনাইল ক্যাটায়ন হচ্ছে, ডাবল বন্ড আছে 1 নম্বর। তাহলে সাইক্লো 1 প্রোপিনাইল ক্যাটায়ন। তো এইটা অ্যারোমেটিক যৌগ কি না, এগুলো হলো প্রশ্ন। কিন্তু এগুলো তোমরা সহজে বুঝতে পারবো, কিন্তু এটা একটু জটিল লাগবে। কিন্তু এই যে এখানে আমরা এসে বুঝে দিচ্ছি 4n+2, এখানে পাই বন্ধন কয়টা আছে? এখানে পাই বন্ধন একটি আছে, কিন্তু এখানে পজিটিভ চার্জ আছে, নিশ্চয়ই এখানে কোনো ইলেকট্রন নেই। তো কাজে আমরা একটি পাই বন্ধন আছে, একটি পাই বন্ধনে সর্বনিম্ন কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন। তাহলে সেই জন্য এখানে যে পাই ইলেকট্রন 2টা, তাহলে 4n+2 = 2, 2টা পাই ইলেকট্রন। এখানে একটা পাই বন্ধন, যেহেতু একটা পাই বন্ধনে সর্বনিম্ন 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, সেই জন্য 2টো পাই। তাহলে 4n+2 = 4n2 - 0 হচ্ছে, অর্থাৎ n এর মান এখানে 0। n এর মান 0 হলে এটাও তো একটা পূর্ণ সংখ্যা, কাজেই সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন একটা অ্যারোমেটিক যৌগ। এবং এটা চাক্রিক, এবং চাক্রিক বৈশিষ্ট্য না হলেও কিন্তু অ্যারোমেটিক যৌগ হবে না। আবার চাক্রিক হলেও হবে না যদি না n এর মান ওরকম পূর্ণ সংখ্যা না হচ্ছে, এবং একই সমতলে থাকতে হবে, একই প্লেনে আছে, একই সমতলে আছে। তো আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই একটা যৌগ, এখানে সবই ঠিক আছে এর মতোই, কিন্তু এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ, তাহলে নিশ্চয়ই অ্যানায়ন হবে সেটা। তাহলে নিশ্চয়ই সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন, এখানে পজিটিভ চার্জ থাকার কারণে ক্যাটায়ন হলো, তো এখানে নেগেটিভ চার্জ থাকার কারণে অ্যানায়ন। তাহলে আমরা এখানে কি করতে পারি? সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এখানে হাকের তত্ত্বটা এখানে প্রয়োগ করি। 4n+2 = এখানে 4 হলো, কেন 4 হলো? এখানে একটি, এখানে বোঝার বিষয় আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি পাই বন্ধন আছে আর এখানে একটা নেগেটিভ চার্জ আছে। তাহলে একটা পাই বন্ধনে সর্বোচ্চ বা সর্বনিম্ন আমরা 2টো ইলেকট্রন ধারণ করতে পারি, 2, আর এখানে 2টো ইলেকট্রন আছে। যেহেতু ইলেকট্রন পজিটিভ চার্জ থাকলে ইলেকট্রন চলে যায়, ইলেকট্রনের ঘাটতি হয়, আর নেগেটিভ চার্জ থাকলে ইলেকট্রন গেইন করে। আর ইলেকট্রন গেইন করলে এখানে 2টো ইলেকট্রন, আর এখানে একটি পাই বন্ধনে 2টো ইলেকট্রন, এই 2টা আর 2 4, এই 4টে পাই ইলেকট্রন এখানে খুবই সূক্ষ্মভাবে বোঝার বিষয়। তাহলে 4n+2 = 4, তাহলে এখানকার 2টো ইলেকট্রন, এখানে 2টো ইলেকট্রন, সেটা 4 হলো। তাহলে 4n = 4 - 2, তাহলে 4n = 2 হচ্ছে, বিয়োগ করে n = 2/4, n হলো হাফ। তো হাফ হলে এটা একটা অপূর্ণ সংখ্যা হয় বা ভগ্নাংশ হয়, কাজেই সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন একটি নন অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ চাক্রিক তো বটেই, একই তলে আছে, কিন্তু হাকের তত্ত্বটা এখানে সাপোর্ট করছে না, কাজেই ইহা নন অ্যারোমেটিক যৌগ। তো ঠিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা বিষম চাক্রিক যৌগ নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা এই বিষয়গুলো আমরা ক্লিয়ার ধারণা পাইলাম। তো এখন এই বিষম চাক্রিক যৌগ নিয়ে আলোচনা করব। তো বিষম চাক্রিক যৌগ কাকে বলা হয়? তাহলে বিষম পরমাণু দ্বারা গঠিত যৌগকে বিষম চাক্রিক যৌগ বলা হয়। তাহলে বিষম পরমাণুটা কোনগুলো? নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এগুলো হলো বিষম চাক্রিক যৌগ। নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এই পরমাণুগুলো বিষম পরমাণু। এগুলো যে সমস্ত যৌগের মধ্যে থাকে, সেই যৌগগুলোকে আমরা অবশ্যই বিষম চাক্রিক যৌগ বলা হয়। তাহলে বিষম চাক্রিক যৌগ অ্যারোমেটিক যৌগ না নন অ্যারোমেটিক যৌগ, তাহা আমরা এখান থেকে নির্ণয় করতে পারব। যেমন ওখানে পিরিডিন আছে, তো পিরিডিন অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক সেটা আমরা এখানে নির্ণয় করব। এটা পিরিডিন,
তা এখানে 4n প্লাস 2 কয়টা পাই ইলেকট্রন আছে? 1 2 3 তিনটা পাই বন্ধন আছে, তাহলে কি হচ্ছে 3 দুগুণে 6 6টি পাই ইলেকট্রন। তাহলে 4n = 6 - 2, তাহলে 4n = 4 হচ্ছে, তাহলে l এর মান 1 হচ্ছে। তাহলে l এর মান 1 হলো একটা পূর্ণ সংখ্যা, কাজে ইহা অ্যারোমেটিক যৌগ। আবার এটা পাইরোল, পাইরোল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাইরোলটা অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখি 4n প্লাস 2 কয়টি পাই ইলেকট্রন আছে? এখানে একটি পাই বন্ধন, এখানে একটি পাই বন্ধন, তাহলে দুটো পাই বন্ধনে 4টে ইলেকট্রন আছে। আর এই যে এখানে নন পেয়ার ইলেকট্রন দুটো আছে, এটা বোঝার বিষয়। নাইট্রোজেনের বাইরের স্তরে কয়টি ইলেকট্রন আছে? 5টি। তাহলে এখানে একটা দিল, এখানে একটা দিল, তাহলে একটা চলে গেল, এখানে একটা দিল, এখানে একটা দিল, একটা বন্ধনী গঠিত হলো। এখানে একটা দিল, এখানে একটা দিল, তাহলে বন্ধনী, তাহলে 3টে চলে গেল, আর থাকে দুটো পাই ইলেকট্রন। এই যে সেই দুটো অসংগঠিত ইলেকট্রন যা বন্ধনীতে অংশগ্রহণ করে না, তাদেরকে আমরা লোন পেয়ার ইলেকট্রন বলি। তাহলে দুটো অংশগ্রহণ করেনি, সেই জন্য এটা দুটো, এখানে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এইটা দুটো, এইটা দুটো, 2 2 4, আর এই লোন পেয়ার, তাহলে 6। এখানে 6টি হবে পাই। তাহলে 4n = 6 - 2, তাহলে এখানে 4 হচ্ছে। তাহলে 4n = 4, তাহলে n এর মান 1। তাহলে n এর মান 1 একটা পূর্ণ সংখ্যা, কাজে ইহা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। আরেকটি যৌগ আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যাহা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসো, তো সেটা আমি এখানে যদি আমি লিখি, তাহলে একটু চেষ্টা করি, দেখি কি হচ্ছে। যে এই একটি যৌগ, এই যৌগটা চাকরি যৌগ। তাহলে আমি যদি এখান থেকে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 ডাবল বন্ডটা এখানে 1 নম্বরে আছে, ডাবল বন্ডটা এখানে 3 নম্বরে আছে, ডাবল বন্ডটা এখানে 5 নম্বরে আছে, এখানে 7 নম্বরে আছে, এবং কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 6 7টা কার্বন আছে এখানে। তাহলে এই যৌগটার নাম কি বলবো? প্রথমে সাইক্লো দিই, যেহেতু চাকরি, তাহলে সাইক্লো 1 3 5 7, 1 3 5 7, তাহলে 1 3 5 7 সাইক্লো অক্টাটেট্রাইন। 8টা যেহেতু আছে, অক্টাটেট্রাইন, অক্টাটেট্রাইন সাইক্লো, অথবা আমরা বলতে পারি 1 3 5 7 সাইক্লো অক্টাটেট্রাইন, অথবা সাইক্লো দিয়ে 1 3 5 7, আমরা সাইক্লোটাই মাঝখানে 1 3 5 7 সাইক্লো অক্টাটেট্রাইন যৌগটা। তাহলে এই যৌগটা অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন সহজ হলো যে হাতের তত্ত্বটা এখানে বসাই। 4n প্লাস 2, এখানে পাই বন্ধন কয়টা আছে? 1 2 3 4, তাহলে 4টে পাই বন্ধনে দুটো ইলেকট্রন, সর্বনিম্ন একটি পাই বন্ধনে দুটো ইলেকট্রন থাকে, কাজে তাহলে এখানে আমরা কি করব? যে 4টে পাই বন্ধন আছে, 4 দুগুণে 8, তাহলে 8টা পাই ইলেকট্রন আছে। তাহলে আমরা এখানে নির্ণয় করি 4n = 8, এই পাশে গেল -2, তাহলে 4n = 6, তাহলে l এর মান 3/2, তাহলে ইহা একটি অপূর্ণ সংখ্যা 3/2। তাহলে আমরা জানি অপূর্ণ সংখ্যা যদি হয় তাহলে অবশ্যই অ্যারোমেটিক হয় না, কাজেই আমরা হাতের তথ্যের আলোকে আমরা এটাই বলতে পারি 1 3 5 7 1 3 5 7 সাইক্লো অক্টাটেট্রাইন যৌগটি অ্যারোমেটিক যৌগ নয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে
একটি যৌগ অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক তাহা হাকেল তত্ত্বের আলোকে বা হাকিম নীতির আলোকে আমরা সহজেই নির্ণয় করতে পারি এবং এইভাবে আমরা নির্ণয় করব এবং বাসায় আমরা আরও যৌগ নিয়ে প্র্যাকটিস করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অ্যারোমেটিসিটি বিষয়টি বা টপিকটি আমি শেষ করলাম। আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে সুন্দর সুস্থ থাকবে আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ।